বৌদি, বাজারে যাচ্ছি গো। তো কি কি কিনবো গো? শোনো, আজ কিন্তু বড় বড় কই মাছ, এঁচোড়, পটল আর শিং মাছ কিনবো। তুমি কিন্তু আমাকে পটল দিয়ে পটলে দোরমা রেঁধে দেবে, বুঝলে তো বৌদি? হ্যাঁ গো ননদিনী, তোমার যা যা পছন্দ আমি তা তা রেঁধে তোমাকে খাওয়াবো। এই কথা বলে দুই ননদ বৌদি মিলে বাজারে যায় আর তারা বাজার করতে থাকে। বাজার করতে করতে তারা একটা সবজির দোকানে যায়। ইহ বৌদি, পাচ্ছো কি বিচ্ছিরি একটা গন্ধ না? ছি ছি ছি, বাজারের মধ্যে কে যেন ক্যাচ ছেড়েছে। ছি, এরা যে কি খায় কে জানে। হ্যাঁ, আমিও পাচ্ছি দিদি, আমিও পাচ্ছি। মনে হচ্ছে কে যেন পচা হাতি খেয়েছে। ছি, কি বিচ্ছিরি গন্ধ। এটা নিশ্চয় আমার ননদিনী, বুঝলেন দোকানদার? ওর না খুব গ্যাসের ব্যারাম। বৌদি, তুমি এসব কি উল্টো পাল্টা কথা বলছো? চুপ করো, আর কথা বলো না, একদম চুপ। ও মা, আমি আবার কি উল্টো পাল্টা বললাম? আরে জানেন তো দোকানদার দাদা, কয়েক মাস আগে আমাদের বাড়িতে একটা পুজো ছিল, আর সেখানে আমার এই ননদিনী কণাও এসেছিল। আর জানেন তো, তার আগের দিন ও খেয়েছিল আবার মূলো। ও মা গো, কি গ্যাস জানেন তো? আমার না এই ননদিনের অনেক গ্যাস হয়। সে পুজোর মধ্যে একদম তো গ্যাস ছেড়ে দিয়েছে। আমি তো সারা ঘরে শুধু মূলোর গন্ধই পাচ্ছিলাম। কি গন্ধ! সোনালীর মুখে এমন কথা শুনে সেখানকার সবাই হাসতে থাকে। তাহলে তো দিদি এটা আপনারই কাজ। ছ্যা 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 ছ্যা। না না দিদি, আপনাদের কাছে মূলও বিক্রি করব না, তাহলে তো আবার দোকানদারের মুখে এমন কথা শুনে কণা রাগ করে সেখান থেকে বাড়িতে চলে যায়। আমি আর এখানে থাকবো না। দাদা, তোর এই বউ সবার সামনে আমাকে কিভাবে অপমান করলো। আমি আর কখনো তোদের বাড়িতে আসবো না। আমার মান সম্মান সব নষ্ট করে দিল। কিন্তু কি করেছে ওই, আমাকে বল। এরপর বাজারে সমস্ত কথা কণা তার দাদা অখিলকে খুলে বলে আর নিজে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তুমি কি বলো তো সোনালি, বাজারে সবার সামনে ওকে অপমান না করলেও পারতে। ও মা, আমি আবার কি করলাম? তোমার বোন যা করেছে আমি তো সেটাই বলেছি। তোমরা করলে দোষ নেই, আর আমি বললেই দোষ। যত সব। অখিলের স্ত্রী সোনালী ছিল ভীষণ রকমের পেট পাতলা। কোনো কথা তার পেটে থাকতোই না, সব সময় সব কথা সবাইকে বলে বেড়াতো। একদিন অখিল চুড়ি বিক্রি করে বাড়িতে ফিরছিল। হঠাৎ করে সে রাস্তায় একজোড়া কানের দুল পড়ে থাকতে দেখে। ও মা, এগুলো তো দেখে মনে হচ্ছে সোনার কানের দুল, কিন্তু এগুলো এখানে আসলো কি করে? দেখি তো আশেপাশে কেউ আছে কিনা। এই কথা বলে অখিল চারদিক দেখতে থাকে, কিন্তু আশেপাশে সে আর কাউকে দেখতে পায় না। অবশেষে সোনার দুলগুলো নিয়ে সে বাড়িতে ফিরে যায় আর সেগুলো সোনালীকে দিয়ে সব কথা খুলে বলে। শোনো গিন্নি, তোমার তো আবার কোনো কথাই পেটে থাকে না। এই দুলের কথা আবার যেন কাউকে বলো না। জমিদার মশাইকে এবার খাজনা দেওয়া হয়নি, উনি জানতে পারলে কিন্তু তোমার আর সোনার দুল পড়া হবে না। আরে আরে, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি কাউকে বলবো না যে তুমি সোনার দুল পেয়েছো। আর তোমরা যে কি ভাবো না, আমি বুঝি না বাবু। পরের দিন সোনালী জল আনার জন্য পুকুর পাড়ে যায়। সেখানে সুমিতা নামের একজন মহিলা এসেছিল। কি গো সুমিতা বৌদি, জল নিতে এসেছো বুঝি? জানো তো বৌদি কি হয়েছে? আমার উনি না কালকে রাস্তায় একজোড়া সোনার দুল কুড়িয়ে পেয়েছে, আর ওগুলো এনে উনি আমাকে দিয়েছে। উনি না আমাকে অনেক ভালোবাসে। আর শোনো বৌদি, তুমি এই কথা আর কাউকে বলো না যেন। এই কথা বলে সোনালী জল নিয়ে সেখান থেকে চলে যায়। কি বললো? সোনার দুল চুরি বেচে খায়, আবার সোনার দুল পড়বে? জমিদার মশাইকে তো এই কথাটা বলতেই হচ্ছে। এরপর সুমিতা জমিদারের কাছে যায় আর অখিলের সোনার দুলের কথা সবটা খুলে বলে। সব কথা শুনে জমিদার অখিলের বাড়িতে আসে। অখিল, এই অখিল, শুনলাম কাল নাকি তুই সোনার দুল পেয়েছিস, খাজনা দিস না, আর আবার কিনা সোনার দুল ঘরে রাখতে চাস। ওই দুলগুলো আমাকে এক্ষুনি দিয়ে দে, না হলে কিন্তু তুই গ্রামে থাকতে পারবি না, এই বলে দিলাম।
জমিদারের এমন কথা শুনে অখিল নিরুপায় হয়ে জমিদারকে সোনার দুলগুলো দিয়ে দেয়। আর জমিদার দুল নিয়ে চলে যাওয়ার পর অখিল সোনালীকে অনেক বকাবকি করে। তোমার জন্য ওই জমিদার আজকে আমাকে কত কথা শোনালো। তোমাকে কি আমার কপালে জুটতে হয়? বোকা বলদ কোথাকার। এসব কথা বলে অখিল রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় আর মন খারাপ করে হাঁটতে হাঁটতে এক জঙ্গলের মাঝে চলে আসে। আর হঠাৎই সে দেখতে পায় জঙ্গলের ভেতরে এক তান্ত্রিক যজ্ঞ করছে আর পাশে একটা গাছের সাথে পরীকে বেঁধে রেখেছে। এ কি, এই তান্ত্রিক পরীটাকে ওভাবে বেঁধে রেখেছে কেন? নিশ্চয় ওর সাথে খারাপ কিছু করবে। না না, ওকে আমাকে বাঁচাতেই হবে। এরপর তান্ত্রিক একটা লাঠি এনে ওই তান্ত্রিকের মাথায় আঘাত করে আর সাথে সাথে তান্ত্রিক অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায়। এরপর অখিল পরীকে মুক্ত করে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ। ওই শয়তান তান্ত্রিক আমাকে মেরে আমার শক্তি নিতে চেয়েছিল। তুমি অনেক ভালো। এই কথা বলে পরী খুশি হয়ে অখিলকে অনেকগুলো স্বর্ণ মুদ্রা দেয় আর সেখান থেকে চলে যায়। কতগুলো স্বর্ণ মুদ্রা! কিন্তু এগুলো বাড়িতে নিয়ে গেলে তো ওই পেট পাতলা সোনালি সবাইকে সব কথা বলবে। না না, আমাকে অন্য কোনো উপায় বের করতে হবে। এরপর বেশ কিছুক্ষণ কেটে যায়। এরপর অখিল বুদ্ধি করে 7 মাছে রং করে একটা গাছের মধ্যে বেঁধে রাখে আর কিছু ফল নিয়ে পুকুরের জলে রাখে। এরপর স্বর্ণ মুদ্রাগুলো একটা জায়গায় লুকিয়ে রেখে তার বাড়িতে যায় আর পরীর ব্যাপারে সব কথা সোনালীকে খুলে বলে। এরপর অখিল সোনালীকে নিয়ে সেই স্বর্ণ মুদ্রাগুলো আনতে বের হয়। যেতে যেতে হঠাৎ করে সোনালী 7 রঙের মাছ গাছে দেখতে পায়। এ কি গো, এসব আমি কি দেখছি? দেখো, গাছের মধ্যে কিনা 7 রঙের মাছ ধরে আছে। কি অদ্ভুত বিষয়! হ্যাঁ গো, তাই তো দেখছি। চলো চলো, আমাদেরকে যে স্বর্ণ মুদ্রা আনতে হবে। এই কথা বলে তারা আবারও হাঁটতে থাকে আর হাঁটতে হাঁটতে সেই পুকুরটা সোনালী দেখতে পায়। এসব কি হচ্ছে? গাছে মাছ আর জলে কিনা ফল। গাছের জিনিস জলে আর জলের জিনিস কিনা গাছে। চলো চলো, এখানে আর আমাদের থাকা যাবে না। এরপর সোনালী আর অখিল স্বর্ণ মুদ্রা নিয়ে বাড়িতে যায় আর সেগুলো লুকিয়ে রাখে। অখিল স্বর্ণ মুদ্রার কথা কাউকে বলতে বারণ করে, কিন্তু বোকা সোনালী এতটাই পেট পাতলা ছিল যে সে আগের বারের মতো এ কথা সবাইকে বলে বেড়ায়। এমনকি জমিদার পর্যন্ত এই স্বর্ণ মুদ্রার কথা জানতে পেরে যায়। আর আবারও সে অখিলের বাড়িতে আসে আর তার কাছে স্বর্ণ মুদ্রাগুলো চায়। জমিদার মশাই, আপনি এত বোকা! আমি তো এটা আগে জানতাম না। আপনি কিনা সোনালীর কথা বিশ্বাস করে এখানে এসেছেন। ও তো সব তার ছিঁড়ে গেছে। একদম বদ্ধ পাগল হয়ে গেছে সে। কি বলে না বলে কিছুই ঠিক নেই। না হলে আপনি বলুন, পরী কোথা থেকে আসবে? এই, তুমি একদম মিথ্যে কথা বলবে না। জমিদার মশাই, সত্যি পরী আমাদেরকে না স্বর্ণ মুদ্রা দিয়েছে। আর জানেন তো, সব কিছুই সম্ভব। আর কাল আমি কি দেখেছি জানেন? কাল আমি দেখেছি যে গাছের মধ্যে 7 রঙের ফল ধরে আছে আর পুকুরের জলের মধ্যে গিয়ে না ফল ভেসেছে। তাহলেই ভাবুন, গাছের জিনিস যদি জলে ভাসে আর জলের জিনিস যদি গাছে ধরে, তবে পরী এসে কেন আমাদেরকে স্বর্ণ মুদ্রা দিতে পারবে না? এ তো দেখছি সত্যি তার ছেঁড়া পাগলি হয়ে গেছে। গাছে আবার 7 রঙের মাছ ধরে নাকি? অখিল, ওর চিকিৎসা করাও। এই কথা বলে জমিদার হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। মায়াপুর গ্রামে নিশান নামের এক জেলে তার স্ত্রীকে নিয়ে বসবাস করত। নিশান সারাদিন মাছ ধরতো। দিন শেষে যা পেত তা বিক্রি করে কোনো মতে তার সংসার চালাতো। গিন্নি, তোমার হাতে জাদু আছে বুঝলে। আহা, আজকের খাবারটা যা মজা হয়েছে না! কি আর বলবো, ইচ্ছে করছে সবগুলো খাবারই খেয়ে নেই। মজা হলে তুমি পুরোটাই খেয়ে নাও গো। নাও নাও, খেয়ে নাও। না গিন্নি না, আমি পুরোটা খেয়ে ফেললে তুমি কি খাবে বলো? আমাকে নিয়ে ভেবো না গো, আমি পরে খেয়ে নিব। পরে খাবে? কিন্তু গিন্নি, পরে পাবে কোথায়?
বলা তো যায় না, আজ যদি মাছ ধরতে না পারি তখন তো তোমাকে সারাদিন না খেয়েই কাটাতে হবে। না গিন্নি না, আমি খেতে পারবো না, তুমি খেয়ে নাও তো, আমাকে এখনই মাছ ধরতে যেতে হবে। জেলে নিশানের ছিল অভাবের সংসার। সে যেদিন মাছ ধরতে পেত ওই দিন তাদের কপালে দুমুঠো খাবার জুটত। আরে নিশান যে, তা বাপু মাছ ধরতে যাচ্ছ নাকি? আগে হ্যাঁ চাচা, হ্যাঁ মাছ ধরতে নদীতে যাচ্ছি। এত মাছ ধরে কি হবে বাপু, খাওয়ার মতো তো আর বাচ্চা কাচ্চা নেই। সন্তানাদি সব যে আল্লাহর দান চাচা, তিনি যখন যাকে ভালো বোঝেন তখন তাই দান করেন। আচ্ছা চাচা, আমি এখন আসি, আমার আবার একটু কাজ আছে। হে উপরওয়ালা, ছেলেটাকে আর কতদিন নিঃসন্তান রাখবে, এখন তো কিছু একটা করো। নিশানের কোনো সন্তান ছিল না, আর গ্রামের মানুষও তার জন্য আফসোস করত। কিন্তু নিশান সব সময় উপরওয়ালার কাছে ধৈর্য ধরেছিল। এই তো, এই জায়গাটায় জল বেশি মনে হচ্ছে, এখানেই জালটা ফেলি, দেখি ভাগ্যে কি আছে। নিশান নদীতে জাল ফেললো, আর জালে একটা মাছ উঠলো। আরে বাহ, এ তো দেখছি অনেক সুন্দর মাছ গো, এই মাছ তো আগে কখনো দেখিনি। তা বেশ ভালোই হলো, এই মাছটার মনে হয় বেশি দাম পাবো। কিন্তু এত সুন্দর মাছটা কি আর বিক্রি করা ঠিক হবে? না না না, আমি যে মাছটা বিক্রি করতে পারবো না, মনটা কেন জানি কেমন করছে গো, মাছটা আমি বরং রেখে দেই। জেলে নিশান নদীতে জাল ফেলে যে ছোট্ট একটি মাছ পেল, ছোট্ট মায়াবী মাছটা রেখে জেলে আবারও নদীতে জাল ফেললো। এবার সে আরো একটা মায়াবী মাছ পেল। এ কি রে বাবা, এ তো দেখছি আরেকটা মায়াবী মাছ, আজ আমার সাথে হচ্ছেটা কি, আজ আবারও একটা মায়াবী মাছ পেয়ে গেলাম, জালটা আবার ফেলে দেখি তো। জেলে নিশান আবারও নদীতে জাল ফেললো এবং সে আবারও একটি মায়াবী মাছ পেল। হে উপরওয়ালা, এ তো দেখছি আরেকটা মায়াবী মাছ, ইস দেখে তো চোখই ফেরাতে পাচ্ছি নে। আজ তাহলে দিনটা ভালোই যাবে। জেলে নিশান মায়াবী তিনটা মাছ এবং তার সঙ্গে আরো কিছু মাছ ধরলো এবং সবগুলো মাছ নিয়ে নিশান বাজারে চলে আসলো। কি গো নিশান, আজকে কি মাছ পেলে দাও তো দেখি। এই যে মহাজন, এইখানে সব মাছ আছে, কিন্তু মায়াবী তিনটা মাছ বিক্রি করে দেব? না 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 না, মাছ তিনটে থেকে কেন জানি চোখ ফেরাতেই পাচ্ছি না। এ তিনটে কি মাছ গো, দেখতে তো বড়ই অদ্ভুত, বলো বলো কত টাকা চাও এই তিনটে মাছের জন্য? না না মহাজন, আমি এই তিনটে মাছ বিক্রি করব না, আপনি আমাকে ওগুলো মাছের টাকা দিন। ভেবে চিন্তে বলছো তো নিশান, মাছগুলোর জন্য বেশ দাম দেবো কিন্তু। আমি বিক্রি করব না মহাজন, আমি বলছি তো, আমি এগুলো বাড়িতে গিয়ে রান্না করে খাবো। দিন দিন, আমার টাকা দিন। জেলে নিশান বাকি মাছগুলো বিক্রি করে মায়াবী তিনটে মাছ নিয়ে বাড়িতে চলে আসলো। ওগো, এত সুন্দর তিনটে মাছ তুমি কোথায় পেলে গো? আর বলো না গিন্নি, নদীতে জাল ফেলে পেয়েছি, কি সুন্দর লাগছে না দেখতে, দেখো। তার বলতে, দাও দাও মাছগুলো তোমাকে ভেজে দেই, গরম ভাত দিয়ে খেও। ভাসবে? না না গিন্নি, মনটা আমার জানি কেমন করছে গো, তুমি ওদেরকে রান্না করো না, তুমি বরং ওদেরকে একটা পাত্রে রেখে দাও। নিশানের বউ নিশানের কথা মতো মাছ তিনটে একটা পাত্রে রেখে দিল এবং এরপর তারা যখন ঘুমিয়ে পড়ল তখন মায়াবী তিনটে মাছ সোনার তিনটি মুক্ত দিল। পরের দিন সকালবেলা নিশান ঘুম থেকে উঠে মাছের কাছে আসলো। ওগো, এত সকাল সকাল উঠে মাছ দেখতে আসলে যে? আর বলো না গিন্নি, সারা রাত কেন জানি অদ্ভুত স্বপ্ন দেখেছি গো, তাই আসলাম আর কি দেখতে মাছগুলোকে। আরে আরে, কি দেখছি গিন্নি, ছোট ছোট তিনটে সোনার বল দেখতে পাচ্ছি যে, দেখে যাও গিন্নি দেখে যাও, মায়াবী তিনটে মাছ আমাদেরকে সোনার বল দিয়েছে। ওগো, এগুলো তো বল না তো, এগুলো হলো সোনার মুক্তো। আমাদের যে ভাগ্য খুলে গেল গো। জেলে নিশান তিনটি সোনার মুক্তো পেয়ে তা বাজারে বিক্রি করে দিল। এভাবে সে প্রতিদিন মায়াবী মাছ থেকে তিনটি করে সোনার দানা পেতে থাকলো এবং তা বাজারে বিক্রি করতে থাকলো। ওগো, এখন তো আল্লাহর রহমতে আমাদের আর কোনো কিছুরই অভাব নেই, শুধু শুধু একটা সন্তানের অভাব গো।
এটা ভেবে কেন পাচ্ছ গিন্নি? এটা ভেবে কেন কষ্ট পাচ্ছ গিন্নি? হ্যাঁ, তা ঠিকই বলেছো, কিন্তু আজ তোমাকে এত মন মরা লাগছে কেন? জ্বরটার আবার হলো না তো? আরে না গিন্নি, আসলে আমি প্রতিদিন রাতে না অনেক বাজে বাজে স্বপ্ন দেখি গো। যেমন এই মাছগুলো আমাকে ডাকছে, তারা আমার কাছ থেকে মুক্ত হতে চায়। ওগো, এসব তুমি কি বলছো? আমরা তো মালগুলোকে অনেক ভালোবাসি, আর আমরা তো ওদেরকে অনেক আদর করি। ওরা তো আমাদের সন্তানের মতো। আর ওরা কেনই বা তোমাকে এসব স্বপ্ন দেখাবে? হ্যাঁ গো, বলি কি শোনো, একটা কবিরাজ দেখাও, হয়তো কবিরাজ তোমাকে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে। হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো। আমি বরং কবিরাজের কাছে গিয়ে দেখি সে আমার স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে কিনা। 3টি মাছ নিয়ে জেলে নিশান প্রতি রাতে অনেক খারাপ খারাপ স্বপ্ন দেখতে লাগলো। তাই নিশান একদিন এক কবিরাজের কাছে গেল আর গিয়ে সব কথা খুলে বলল। হ্যাঁ রে জেলে, তোর সব কথা আমি বুঝতে পেরেছি। সাধারণ মাছ কখনো কারো স্বপ্নে আসতে পারে না। যারা তোর স্বপ্নে আসে তারা হয়তো কোনো সাধারণ মাছ নয়। এই নে পানি পোড়া, আর এই পানি পোড়া ওই মাছগুলোর গায়ে তোকে ঢেলে দিতে হবে, আর তাহলেই তুই সবকিছু বুঝতে পারবি। হ্যাঁ হ্যাঁ কবিরাজ মশাই, হ্যাঁ, আমি সবটাই বুঝতে পেরেছি। জলদি কর জেলে, জলদি কর, হয়তো ওই মায়াবী মাছের আর বেশি দিন আয়ু নেই। কবিরাজের কথা মতো জেলে নিশান পানি পড়া নিয়ে বাড়িতে চলে আসলো। বাড়ি এসে নিশান তার বউকে সব কথা খুলে বলল। বলছো কি এসব? তাহলে আর দেরি করো না, এখন এই পানি পড়া ওই মায়াবী মাছের গায়ে ঢেলে দাও। হ্যাঁ গিন্নি, হ্যাঁ, আমি এখন এই পানি পোড়া মাছের গায়ে ঢেলে দিচ্ছি। আর জেলে পানি পোড়া মায়াবী মাছের গায়ে ঢেলে দিল, আর সাথে সাথে মায়াবী মাছগুলো 3টি পরীতে রূপান্তরিত হলো। এ এ এ কি তোমরা কারা? আমরা জাদুর 3 পরী। এক জাদুকর আমাদেরকে মাছের মধ্যে বন্দি করে রেখেছিল। আপনারা না থাকলে হয়তো আমরা কদিন পরেই মারা যেতাম। কি বলছো তোমরা? তোমরা মারা যেতে কেন? ওই জাদুকর বলেছিল, যদি কোনো মানুষের হাতে আমরা আটকা পড়ি তাহলে আমাদের বেঁচে থাকার সময় মুক্ত হয়ে ঝরে পড়বে, আর এক সময় সোনার মুক্ত দেওয়া বন্ধ হয়ে গেলে আমরা 3জনই মারা যাব। ও গিন্নি, আমি তো কিছুই বুঝতে পারছি না গো। হ্যাঁ, আমরা সত্যি বলছি। ওই জাদুকর বলেছিল, আমরা পরী হয়ে উঠলে আবার মানুষ হয়ে যাব। এরপরে মানুষেরা যদি আমাদেরকে লালন পালন করে তাহলে আমরা জাদুকরের অভিশাপ থেকে মুক্ত হতে পারবো। এ এ কি দেখছি, এ কি দেখছি গিন্নি, পরীগুলো দেখছি মানুষের বাচ্চা হয়ে গেল। হ্যাঁ গো হ্যাঁ, এখন এরা আমাদেরই বাচ্চা। এরপর পরী 3টে মানুষের বাচ্চা হয়ে নিশানদের সঙ্গে থাকতে লাগলো। নিশানও ছোট্ট বাচ্চা পেয়ে অনেক খুশি হলো। 3টে ছোট ছোট বাচ্চা পেয়ে নিশানের সন্তানের আক্ষেপ ঘুচে গেল। আর এরপর থেকে তারা সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। রূপনগর রাজ্যের রাজা একাই তার রাজ্য পরিচালনা করতেন। তার একমাত্র কন্যা হলো রাজকন্যা উর্মিমালা। রাজকন্যা জন্মের সময়ই রানী মারা যায়। ছোটবেলা থেকে রাজকন্যাকে এক দাইমাই বড় করে তোলে। রাজকন্যা উর্মিমালা রাজার একমাত্র সন্তান হওয়ায় উর্মিমালার সব আবদার রাজা পূরণ করত। উর্মিমালার কোনো কথাই কখনোই ফেলতেন না। কিন্তু মা, বনে তো অনেক হিংস্র পশু রয়েছে। যদি যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায়? না না মা, তুমি প্রাসাদেই থাকো। না বাবা, আজ আমি যাবই যাব। তুমি আমাকে আটকাবে না কিন্তু, তাহলে আমি নিজেই হেঁটে হেঁটে চলে যাব। আসলে উর্মিমালা ছোট থেকেই অতিরিক্ত ভালোবাসা পাওয়ার কারণে অনেক জেদি হয়ে উঠেছিল। তাই রাজা আর কোনো উপায় না পেয়ে উর্মিমালার কথায় রাজি হয়ে যায়। কিন্তু মা, আমার একটা শর্ত আছে। কি শর্ত বাবা, বলো। তোকে আমি একা যেতে দেব না, তোর সাথে রাজ্যের 2 সৈন্যও যাবে। আচ্ছা ঠিক আছে বাবা।
এরপর রাজা রাজ্যের দুই সৈন্যকে রাজকন্যা উর্মিমালার সাথে বনে শিকারে যেতে বলে, আর উর্মিমালা একটা ঘোড়া আর সৈন্য নিয়ে শিকারে চলে যায়। বনে গিয়ে রাজকন্যা পাখি শিকার করতে থাকে। সৈন্যরা, তোমরা এখানে ঘোড়ার কাছেই দাঁড়িয়ে থাকো, আমি বনের গভীরে যাচ্ছি। এ কথা বলে রাজকন্যা উর্মিমালা বনের অনেক গভীরে চলে যায়। বনের গভীরেই এক সাধু বাবা ধ্যান করছিল। রাজকন্যা উর্মিমালা পাখি শিকার করতে করতে ভুলবশত তার তীরটি গিয়ে সাধু বাবার গায়ে গিয়ে লাগে, আর সাধু বাবার ধ্যান ভঙ্গ হয়ে যায়, আর সাধু বাবা ভীষণ রেগে যায়। কে কে আমার ধ্যান ভঙ্গ করলো? কার এত বড় সাহস? রাজকন্যা সাধু বাবার সামনে গিয়ে বলে, আসলে সাধু বাবা, আমি ইচ্ছে করে আপনার ধ্যান ভঙ্গ করিনি। পাখি শিকার করতে গিয়ে ভুলবশত আপনাকে লেগে গেছে। দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন। কে? তুই তুই আমার ধ্যান ভঙ্গ করে দিচ্ছিস? আমার এত বছরের সাধনা তুই নষ্ট করে দিয়েছিস। তোকে তো এর শাস্তি পেতেই হবে। তোকে আমি অভিশাপ দিচ্ছি, তুই এই মুহূর্তে চিরনিদ্রায় চলে যাবি, আর কখনোই তোর ঘুম ভাঙবে না। এ কথা বলার সাথে সাথেই রাজকন্যা উর্মিমালা চোখ বন্ধ করে মাটিতে পড়ে যায়, আর সাধু বাবাও রেগে মেগে সেখান থেকে চলে যায়। এরপর বেশ কিছুক্ষণ কেটে যায়, প্রায় সন্ধে হয়ে আসছিল। রাজকন্যা উর্মিমালা এখনো প্রাসাদে না ফেরায় রাজা খুব চিন্তায় পড়ে যায়। সন্ধে গড়িয়ে এলো, এখনো রাজকন্যা ফিরছে না কেন? রাজকন্যার আবার কোনো বিপদ হলো না তো? এইসব কথা ভেবে ভেবে রাজা আরো ভয় পেতে থাকেন। তাই উনি নিজেই ওই বনে যান। ওখানে গিয়ে দেখে সৈন্যরা ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার সৈন্যরা, তোমরা এখানে দাঁড়িয়ে আছো? রাজকুমারী কোথায়? ইয়ে মহারাজ, রাজকন্যা বনের গভীরে গেছেন শিকার করতে। তো তোমাদের কি আমি এখানে দাঁড়িয়ে থাকার জন্য পাঠিয়েছি নাকি? তোমরা রাজকন্যার সাথে যেতে পারোনি? ওকে তোমরা একা ছেড়েছো কেন? আগে মহারাজ, রাজকুমারী আমাদের ঘোড়া নিয়ে এখানে দাঁড়িয়ে থাকতে বলেছে। গাধার দল কোথাকার! এবার চল, বনের মধ্যে রাজকুমারী কোথায় আছে তাড়াতাড়ি খুঁজে বের কর। এরপর রাজা দুই সৈন্যকে নিয়ে বনের গভীরে যায় রাজকন্যাকে খুঁজতে। খুঁজতে খুঁজতে রাজা হঠাৎ দেখতে পায় রাজকন্যা মাটিতে পড়ে আছে। রাজা দ্রুত রাজকন্যার কাছে যায়। মারে, কি হয়েছে তোর? তুই এভাবে মাটিতে পড়ে আছিস কেন? চোখ খোল মা, চোখ খোল, কথা বল। হে ঈশ্বর, আমার মেয়েটার কি হয়ে গেল? এজন্যই আমি তোকে শিকারে আসতে দিতে চাইনি রে মা। এরপর রাজা আর দুই সৈন্য মিলে রাজকন্যাকে নিয়ে প্রাসাদে আসে। সবাই রাজকন্যা উর্মিমালার জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই রাজকন্যার জ্ঞান ফেরে না। রাজা অনেক দূর দূরান্ত থেকে অনেক বৈদ্য ডাক্তারদের নিয়ে আসে, কিন্তু কিছুতেই কিছু হয় না। আমার কন্যার এ কি হয়ে গেল? ওর জ্ঞান ফিরছে না কেন? ওর জ্ঞান ফিরছে না কেন সেনাপতি? মহারাজ, আপনি এত অস্থির হবেন? আমি বলেছিলাম কি, কোনো বৈদ্য তো রাজকন্যাকে ঠিক করতে পারলো না। আমি একবার চেষ্টা করে দেখবো মহারাজ। তুমি যা পারো তাই করো সেনাপতি, যে করেই হোক রাজকন্যাকে সুস্থ করে তুলতেই হবে। মহারাজ, আমার এক চেনা সাধু বাবা রয়েছে, উনি সমস্ত রকম অসম্ভব কাজকে সম্ভব করার উপায় বলে দিতে পারেন। আমি তার কাছেই যাব, নিশ্চয়ই একটা না একটা উপায় ঠিক পেয়ে যাব। তুমি যদি রাজকন্যাকে সুস্থ করে তুলতে পারো তবে আমি তোমার সাথে রাজকন্যাকে বিয়ে দেব সেনাপতি। এইসব কথা শেষে সেনাপতি সাধু বাবার কাছে যায়। এটা সেই সাধু বাবা যে রাজকন্যাকে অভিশাপ দিয়েছিল। এরপর সেনাপতি সাধু বাবাকে সব কথা খুলে বলে। সব শুনে সাধু বাবাও বুঝতে পেরে যায় যে ওটা সেই রাজকন্যা যে তার ধ্যান ভঙ্গ করেছিল। এরপর সাধু বাবাও সেনাপতিকে তার অভিশাপ দেওয়ার ঘটনা খুলে বলে। রাজকন্যাকে দয়া করে আপনার অভিশাপ থেকে মুক্ত করুন। উনি তো ইচ্ছে করে আপনার ধ্যান ভঙ্গ করেনি, ভুল হয়ে গেছে সাধু বাবা। দয়া করে আপনি ওকে বাঁচান। আমি আমার অভিশাপ তুলতে পারবো না, তবে এই অভিশাপ কাটানোর একটা উপায় বলে দিতে পারি। কী উপায় সাধু বাবা, বলুন আমাকে। এই রাজ্যের পশ্চিমে যে জঙ্গলটা রয়েছে
তা পার হলেই একটা পাহাড় দেখতে পারবি। সেই পাহাড়ের চূড়ায় রয়েছে 5 রঙের একটি ফলের গাছ। ওই গাছ থেকে 5 রঙের ফল এনে তা থেকে রস বের করে যদি রাজকন্যাকে খাওয়াতে পারিস, তবেই রাজকন্যার কাল নিদ্রা ভাঙবে। তবে মনে রাখিস, ওই 5 রঙের ফলের গাছ পাহারা দেয় এক ডাইনি। ডাইনির সাথে মোকাবেলা করে তোকে ওই 5 রঙের ফল আনতে হবে। আমি পারবো সাধু বাবা, রাজকন্যাকে সুস্থ করার জন্য আমি ডাইনির সাথেও মোকাবেলা করতে পারবো। এসব কথা বলে সেনাপতি আর দেরি না করে 5 রঙের ফল আনার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। 5 রঙের ফলের গাছের কাছে পৌঁছে এ কি, এ তো দেখছি সত্যি এক গাছে 5 রঙের ফল। তবে আর দেরি না করে ডাইনি আসার আগে আমাকে এ ফল নিয়ে ফিরে যেতে হবে। এসব কথা বলে সেনাপতি যেই না 5 রঙের ফলের হাত দিতে যাবে, তখনই সেখানে ডাইনি চলে আসে। কে রে, কে আমার 5 রঙের ফলের কাছে হাত দেয়? কার এত বড় সাহস? এ কি, তুই তো একটা মানুষ, তুই আমার 5 রঙের ফল চুরি করতে এসেছিস? আজ তো আমি তোকে মেরেই ফেলবো। না না ডাইনি, তুমি আমাকে মেরো না। আমি তোমার ফল চুরি করতে আসিনি, আমি তো আমাদের রাজকন্যাকে বাঁচাতে এসেছি। এরপর সেনাপতি ডাইনিকে সব খুলে বলে। ঠিক আছে, আমি তোকে 5 রঙের ফল দিতে পারি যদি তুই আমার 3টি সঠিক প্রশ্নের উত্তর দিস। কি কি প্রশ্ন বলো আমাকে, আমি তোমার সব প্রশ্নের সঠিক উত্তর দিব। যদি সঠিক উত্তর না দিতে পারিস, তবে কিন্তু তুই আমার হাত থেকে বেঁচে ফিরতে পারবি না, মনে রাখিস। শোন শোন, তবে আমার প্রথম প্রশ্ন, এমন কি জিনিস আছে যে সব সময় আমাদের সাথে থাকে কিন্তু তাকে আমরা ছুঁতে পারি না? এর উত্তর হবে ছায়া। ছায়া ছায়া সব সময় আমাদের সাথেই থাকে, কিন্তু আমরা তাকে ছুঁতে পারি না। ঠিক বলেছিস। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, খাবার আগে দেখা যায় না কিন্তু খাবার পরে দেখা যায়, বলতো কি? এর এর উত্তর হবে হোঁচট। আমার তৃতীয় প্রশ্ন, আকাশের কোন জিনিসটা আমাদের শরীরের মধ্যেও আছে? তারা, আকাশেও তারা থাকে আর আমাদের চোখেও তারা আছে। সেনাপতি ডাইনির প্রশ্নের সঠিক উত্তর দেয়ায় ডাইনি খুশি হয়ে সেনাপতিকে 5 রঙের ফল দিয়ে দেয়। সেনাপতি সেই ফলগুলো নিয়ে দ্রুত প্রাসাদে ফিরে যায়। সেনাপতি সেই ফলগুলো নিয়ে দ্রুত প্রাসাদে ফিরে আসে আর ফলগুলো থেকে রস বানিয়ে রাজকন্যাকে খাওয়ায়। সাথে সাথে রাজকন্যার জ্ঞান ফিরে আসে। তা দেখে রাজা ভীষণ খুশি হয়ে যায়। এরপর রাজা সেনাপতিকে দেয়া কথা রাখে। সেনাপতির সাথে রাজকন্যার ধুমধাম করে বিয়ে দিয়ে দেয়। তারপর থেকে তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। হায় হায়, এগুলো কি মানুষের বাচ্চা? মানুষের বাচ্চা আবার এত কালো হয় নাকি? মধ্যে আবার জলে ভেসে এসেছে এই খরস্রোতা নদীতে। এখন বুঝলাম, এই কালো রঙের জন্যই হয়তো এদেরকে নদীতে ভাসিয়ে দিয়েছে। তবে তোরা যখন একবার আমার কাছে চলে এসেছিস, তখন আমি তোদের সন্তান স্নেহে আমার কাছে আগলে রাখবো। এই থেকে আমি তোদেরকে পরম যত্নে আগলে রেখেছি, জাদুবিদ্যা শিখিয়েছি। আমি তো চিরকাল তোদেরকে সন্তানই ভেবেছি। তবে এখন তো আমি অন্তিম সময়ে চলে এসেছি। তবে তোদের একটা কথা বলছি, মনোযোগ দিয়ে শোন। তা দুজন দেখতে অনেক কালো, সমাজের মানুষজনরা তোদের ভালো চোখে দেখবে না। তাই আমি তোদেরকে নিয়ে এতদিন নির্জন জায়গায় ছিলাম। আমি চলে গেলে তো তোরা আর এখানে থাকতেও পারবি না, আর মানুষ সমাজে যেতেও পারবি না। তাই আমি তোদেরকে দুটো পাখি বানিয়ে দিচ্ছি, তোরা হবি কথা বলা পাখি। তবেই যে লোকজন তোদের কদর করবে। মা, তুমি যা ভালো বোঝো তাই করো, কিন্তু মা, তুমি আমাদের ছেড়ে চলে গেলে তো আমরা বড্ড অসহায় হয়ে পড়বো। গো মা, তুমি আমাদের এভাবে একা ফেলে চলে যেও না গো, আমরা যে বড্ড একা হয়ে যাব। পাগলি মেয়ে আমার, এমন করে কেন ভাবছিস বলতো? আর তাছাড়া জন্ম মৃত্যু সব তো বিধাতার হাতে। তাই আমার তো মরণকে ঠেকানোর কোনো উপায় নেই।
তাই না? তবে আমি তোদের জন্য যা সিদ্ধান্ত নিয়েছি তা খুবই ভেবে চিন্তেই নিয়েছি। কিস বাছা, তোরা ভালো থাকবি। এসব কথা বলে বৃদ্ধা জাদুকর্ণী তার জাদু বলে দুই কালো কন্যাকে দুটো পাখিতে পরিণত করে দেয়। তখনই জাদুকর্ণী মারা যায়। আরে বোন, আজ থেকে আমরা দুজন যে এতিম, নিজের বাবা মায়ের খোঁজও জানি না। আর আশ্রয়ে আমরা এতদিন থেকে বড় হয়েছি, সেও আজ আমাদেরকে ছেড়ে চলে গেল। চল বোন, এবার আমরা মুক্ত আকাশে উড়াল দেই। পর ওরা দুই পাখি আকাশে উড়াল দেয় আর উড়তে উড়তে তারা দুজন একটা গাছের ডালে গিয়ে বসে। বোন, আমি তো বড্ড ক্লান্ত হয়ে পড়েছি রে, খুব খিদে পেয়েছে আমার। কি খাওয়া যায় বলতো? এটা তো আমিও বুঝতে পারছি না রে বোন। উড়তে উড়তে মানুষের সমাজে এসে পৌঁছালাম। এখানে তো আগে কখনোই আসিনি, আর কাউকে চিনিও না। কাছে যে এখন খাবার চাইবো। ওই দেখ বোন, একটা লোক রুটি বিক্রি করছে। চল চল, ওই লোকটার কাছে গিয়ে দেখি একটা রুটি দেয় কিনা। কি সহজেই না তুই কথাটা বলে ফেললি। চেনা নেই জানা নেই ওই মানুষটা আমাদের কেন রুটি দেবে বলতো? থেকে বরং চল আমরা দুজন রুটি চুরি করে নিয়ে পালিয়ে যাই। তোতামনির কথা শুনে তোতামনিও রাজি হয়ে যায়। ওর দুজন রুটিওয়ালার কাছে যায় আর হঠাৎই হীরামণি একটা রুটি নিয়ে পালিয়ে যায়। আর তোতামনি একটা রুটি নিতেই রুটিওয়ালা তোতামনিকে ধরে ফেলে। এই যে ধইরা ফেলাইছি, শয়তান পাখি, তোদের তো সাহস কম না দেখি। ওরা আমার এখানে আসছিস রুটি চুরি করতে, তবে আজ তো তোদের রক্ষা নাই। আমি তো রুটি নিয়ে পালিয়ে এসেছি, কিন্তু বোন তো সেই ধরাই পড়লো। না, বোনকে বাঁচাতেই হবে। কাকু, তুমি আমার বোনকে ছেড়ে দাও না গো কাকু। হায় হায়, এখানে তো আরেকটা এসে জুটেছে। দাঁড়া, তোদের দুজনরে ধইরা ফেলাইছি, তোদের দুজনরে লইয়া এখন জমিদার মশাইয়ের কাছে যামু। এ কেমন কথা বাবু? আজকাল পাখিরাও চুরি করতে শুরু করেছে নাকি? তো সুন্দর পাখি দুটোকে আমি কি শাস্তি দেই বলো তো? চুরির শাস্তি তো 50 বেতের আঘাত। 50 বেতের বাড়ি খেলে তো পাখি দুটোর এত সুন্দর সুন্দর পালক ঝরে পড়বে, আর পাখি দুটো মারাও যেতে পারে। হ্যাঁ, 50টা বেতের আঘাত? ও জমিদার মশাই, আমরা ইচ্ছে করে চুরি করিনি গো। তার যন্ত্রণা সহ্য করতে না পেরে চুরি করেছি। তাছাড়া রুটিওয়ালার কাছে রুটি চাইলেও তো উনি দিত না, তাই না? ও মা, এই পাখি দুটো দেখছি কথাও বলে রে। বলছে কি, ও রুটিওয়ালা, আমি তোমাকে রুটির ক্ষতিপূরণ দিচ্ছি, তবুও আমি অত সুন্দর এই পাখি দুটোর শাস্তি দিতে পারবো না। বলি কি, ওরা দুজন আমার কাছেই থাক। এই নাও, মুক্তোর মালাটা নাও রুটিওয়ালা, এটা বিক্রি করলে তোমার রুটির ক্ষতিপূরণ পেয়ে যাবে। বলছি কি জমিদার মশাই, আপনি বলছেন জন্যই নিচ্ছি, নইলে এই পাখি দুটোর কপালে আজ কি যে হতো। এই যে পাখি, তোরা দুজন আজ থেকে আমার এই প্রাসাদেই থাক। আমি তোদের খাঁচায় রাখছি না বলে আবার পালিয়ে যাস না বাবু। না, আপনি কি যে বলেন না জমিদার মশাই, আপনার জন্যই তো রুটিওয়ালার কবল থেকে বাঁচলাম। জমিদার মশাই, আমাদের তো বড্ড ক্ষুধা পেয়েছে। ও এই কথা, দাঁড়া, আমি এক্ষুনি তোদের দানা দেওয়ার ব্যবস্থা করছি। আগে জমিদার মশাই, আমরা তো দানা কুটো খাই না, আমরা তো মানুষের মতোই ভাত রুটি এইসব খাবার খাই। আরে আরে, তাই নাকি? তাহলে তো ভালোই, জমিদার বাড়ির মজার মজার খাবার খেতে পারবি। তবে আমি ওসব খাবারই দিতে বলছি। এরপর জমিদার দাসীকে খাবার আনতে বলে, আর দাসী থালা ভর্তি মজার মজার খাবার নিয়ে আসে। হীরামণি ও তোতামণি মজা করে খাবার খায়। জমিদার বাড়িতেই বেশ আরাম আয়েশে দিন কাটাতে থাকে। আরে আরে গিন্নিমা, আপনি এখানে দাঁড়িয়ে সকলের আড়ালে চোখের জল ফেলছেন কেন? না কি হয়েছে গো গিন্নিমা? কি আর বলি বাবু, তোরা দুজন তো এখন এই ঘরের সদস্য হয়েছিস, তোদেরকে সত্যি কথা বলাই যায়, তবে তোরা যেন আবার কাউকে বলিস নে। না গিন্নিমা, আমরা কাউকে কিছুতে বলবো নে।
আপনি দুঃখের কথা আমাদের বলতে পারেন। ওরা সকলেই তো জানিস আমি নিঃসন্তান। বাবু, আমি কিন্তু বন্ধা নই। আমি দুটো কন্যা সন্তানের জন্ম দিয়েছিলাম। এই কন্যা দুটো কালো ছিল, আর তোদের জমিদার মশাই সকলের চোখের আড়ালে সেই কালো কন্যা দুটোকে জলে ভাসিয়ে দিয়েছিল। এখন অব্দি মেয়ে দুটোর কথা মনে পড়লে আমার চোখে জল চলে আসে। কি, তবে কি তোমরাই আমাদের বাবা মা? নদীর জলে ভেসে গিয়ে আমরা এক জাদুকর্ণীর কাছে গিয়ে পৌঁছাই। জাদুকর্ণী সন্তান রূপে আমাদের বড় করেন। মানেটা কি? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। সবটা আমাকে খুলে বলতো দেখি। পর হীরামণি আর তোতামণি আসল রূপে ফিরে আসে, আর সব ঘটনা জমিদার গিন্নিকে খুলে বলে। এসব কথা আড়াল থেকে জমিদার শুনতে পেয়ে সেখানে চলে আসে। চোখের জল ফেলতে ফেলতে বলে, গিন্নি, সন্তান হারিয়ে কি তুমি একাই কষ্ট পাচ্ছ? আমিও তো অনেক কষ্ট পেয়েছি, সেটা কাউকেই বুঝতে দেইনি। তবে ভুলটা আমি করেছিলাম। আমি সুন্দরের পূজারী হলেও এত বছর পর বুঝতে পেরেছি কাউকে গায়ের রঙের জন্য ছোট করতে নেই। তোরা আমার বুকে আয় মা, আমি আর তোদের হারাতে চাই না। কথা বলে জমিদার তার দুই কন্যাকে বুকে জড়িয়ে নেয়।